Hello, I'm back with my new another video episode about internet. আজকের দিনে যদি আমাকে বা আপনাকে কোশ্চেন করা হয় যে আজকে আপনি গোসল করেছেন কিনা বা আপনার প্রিয় টিভি সিরিয়ালটি আজকে দেখেছেন কিনা, আমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো অ্যান্সার দিবে যে সামহাও কোনো কারণে তার এই কাজটি আজকে করা হয়নি। বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমাদেরকে কোশ্চেন করা হয় যে আজকে আপনি ফেসবুকে লগ ইন করেছেন কিনা, অথবা ঘুম থেকে ওঠার পর থেকে স্টিল নাও আপনি একবারের জন্য হলেও ইন্টারনেট অ্যাক্সেস করেছেন কিনা, আমাদের অ্যান্সারটা কি হতে পারে? আশা করছি আমার অ্যান্সারটা দেওয়ার কোনোই দরকার নেই। তো আমরা কিন্তু সবাই জানি যে ইন্টারনেট আমরা কিভাবে ব্যবহার করি এবং কি জন্য ব্যবহার করি, ইন্টারনেটটা আসলে কিভাবে আমাদেরকে সার্ভ করে। বাট আমরা অনেকেই হয়তো বা একটা জিনিস ক্লিয়ারলি বুঝি না বা জানি না ইন্টারনেটটা কিভাবে আসলে কাজ করে। আমাদের অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে আমরা হয়তো বা স্যাটেলাইটের থ্রুতে ইন্টারনেট ইউজ করি, বা আমরা অনেকে যারা সিমের সাহায্যে 3G বা 4G ইন্টারনেট ইউজ করছি তারা হয়তো বা ভাবতে পারি যে আমাদের সেলুলার কোম্পানিগুলো তাদের বিটিএস টাওয়ারের মাধ্যমে আমাদেরকে ইন্টারনেট সার্ভ করছে। বাট অ্যাকচুয়ালি ব্যাক ইন্ডে ইন্টারনেটটা কোথা থেকে আসছে, ইন্টারনেটটার মালিক আসলে কে, এবং কিভাবেই বা ইন্টারনেটটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেই জিনিসটা ক্লিয়ারলি আমরা অনেকেই হয়তো বা জানি না। তো আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে কথা বলবো ইন্টারনেট সম্পর্কে এবং জানবো ইন্টারনেটের ব্যাক এন্ড আসলে কি রয়েছে এবং কিভাবে ইন্টারনেটটা কাজ করে। সো প্লিজ মেক শিওর ইউর আইস আর ওপেন অ্যান্ড কিপ ওয়াচিং দিস ভিডিও। শুরুতেই জানলে অবাক হবেন, ইন্টারনেট জিনিসটা কিন্তু টোটালি ফ্রি। কেমনে কি? তাহলে কেন আমরা পার মান্থ আমাদের আইএসপি ইন্টারনেটের জন্য পেমেন্ট করছি, অথবা আমাদের মোবাইলে থাকা 3G বা 4G সিমগুলোই কেন আমাদের ডাটার জন্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নিচ্ছে? তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু ইন ডিটেলসে যেতে হবে। সিম্পলি বোঝানোর জন্য আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরে নিন আপনি আপনার পিসিতে বসে ইউটিউব থেকে কোনো ভিডিও প্লে করছেন। তো সেই ভিডিওটা কোথা থেকে আসলে প্লে হচ্ছে? পৃথিবীর কোনো না কোনো জায়গায় কিন্তু ইউটিউবের সার্ভার রয়েছে, যে জায়গায় আপনার সেই ভিডিওটি স্টোর করা রয়েছে। আপনি যখন আপনার পিসিতে বসে সেই নির্দিষ্ট ভিডিওর জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেই সার্ভার থেকে কিন্তু ডাটাটাকে পুল করা হচ্ছে এবং কিছুক্ষণ পর আপনার পিসিতে সেই ভিডিওটি প্লে হচ্ছে। তো সেম এক্সাম্পলটা বোঝার জন্য আপনি যদি আপনার পিসির সাথে আপনার ফ্রেন্ডের একটা পিসিকে ওয়্যার দিয়ে কানেক্ট করেন এবং আপনি ধরে নেন যে আপনার পিসিটা হচ্ছে ইউটিউবের সেই সার্ভার, অর্থাৎ আপনার পিসির ভিতরে যদি কোনো ভিডিও বা কোনো মুভি থেকে থাকে, সেই ভিডিওটা হচ্ছে ইউটিউবের নির্দিষ্ট কন্টেন্ট, এবং আপনার ফ্রেন্ডের যে পিসিটাকে আপনি ওয়্যার দিয়ে কানেক্ট করেছেন, সেই পিসিটা হচ্ছে আপনার হোম ইউজার, অর্থাৎ সে ওই পিসিটা থেকে আপনার ইউটিউব সার্ভারের ভিডিওটাকে প্লে করবে। তো আপনি একটা জিনিসে অ্যান্সার দিন যে এই ওয়্যার দিয়ে কানেকশন করার পর আপনি যদি আপনার ফ্রেন্ডকে পারমিশন অ্যালাউ করে দেন আপনার পিসিতে অ্যাক্সেস করার জন্য, সে তার পিসিতে বসে থেকে আপনার পিসির ভিডিওগুলোকে প্লে অথবা ডাউনলোড করতে পারবে কিনা? বিশ্বাস না হলে নিজে একবার ট্রাই করে দেখুন। অ্যান্সার ইজ ইয়েস, অর্থাৎ সে ইউজ করতে পারবে। তো ইন্টারনেটের টোটাল সিনারিওটাই কিন্তু এরকম। ইন্টারনেটের ক্ষেত্রে আপনি যেমন কিছুক্ষণ আগে আপনার দুইটা পিসিকে কানেক্ট করেছিলেন, তো টোটাল ইন্টারনেটের কথা চিন্তা করতে গেলে আমাদের চিন্তা করতে হবে টোটাল ওয়ার্ল্ডের কথা, অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডটাকেই কিন্তু আমাকে ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে। তো এটা আসলে কিভাবে সম্ভব বা এটা কিভাবেই বা করা হয়েছে? জিনিসটা কিন্তু অলরেডি করা হয়েছে। ব্যাক এন্ডে আমরা যারা ইন্টারনেট ইউজ করছি, আমাদের কিন্তু এই ওয়্যার কানেকশনের মাধ্যমে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিটা চলে। আমরা হয়তো বা বলতে পারি যে আমি তো বাসায় ওয়াইফাই রাউটারের থ্রুতে ইন্টারনেট ইউজ করছি, বা আমি তো আমার সিম দিয়ে ইন্টারনেট ইউজ করছি, তো এটা ওয়্যার্ড হলো কিভাবে? ব্যাক এন্ডে যে টাওয়ার থেকে আপনার সিমকে ইন্টারনেট সার্ভ করা হচ্ছে, সেই টাওয়ারটা কিন্তু একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, বা আপনি ওয়াইফাই রাউটার দিয়ে যে ইউজ করছেন, আপনার ওয়াইফাই রাউটারের ওয়ান পোর্টেও কিন্তু একটা ওয়্যার কানেক্টেড। সো মেইন কানেক্টিভিটিটা অবশ্যই ওয়্যার দিয়ে হবে। তো এই ক্ষেত্রে তিনটা ক্যাটাগরির কোম্পানি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। নাম্বার 1 হচ্ছে টায়ার 1 টাইপ কোম্পানি, নাম্বার 2 হচ্ছে টায়ার 2 টাইপ কোম্পানি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টায়ার 3 টাইপ কোম্পানি। তো টায়ার 1 টাইপ কোম্পানিগুলোর কাজ কি? টায়ার 1 টাইপ কোম্পানিগুলো আসলে ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডটাকে কানেক্টেড করেছে, অর্থাৎ একটা দেশের সাথে একটা দেশের ইন্টার কানেকশন তারা করেছে, যে কানেকশনের মাধ্যমে একটা দেশ থেকে অন্য আরেকটা দেশকে রিচ করা যায়। এটা হচ্ছে টায়ার 1 টাইপ কোম্পানির কাজ। এরপর আছে টায়ার 2 টাইপ কোম্পানি। তো ধরুন আমাদের ইউনাইটেড স্টেটে ইউটিউবের সার্ভার রয়েছে, আমি বাংলাদেশে বসে সেই সার্ভারটাকে অ্যাক্সেস করব। তো অ্যাট ফার্স্ট টায়ার 1 টাইপ কোম্পানি ইউনাইটেড স্টেটের সাথে বাংলাদেশকে কানেক্ট করে দিল, বাট তাতেই কিন্তু আমার হয়ে গেল না। আমি কিন্তু পুরো বাংলাদেশ না, আমি কিন্তু একটা হোম ইউজার, আমার একটা নির্দিষ্ট পিসি থেকে আমি ইন্টারনেট ইউজ করব। তো সেটা কিভাবে? সেটার জন্য টায়ার 2 টাইপ কোম্পানিগুলো দেশের ভিতরে ইন্টারনালি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে। এই কোম্পানিগুলোকে বলা হয় টায়ার 2 টাইপ কোম্পানি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টায়ার 3 টাইপ কোম্পানি, যেগুলো হচ্ছে আমাদের লোকাল আইএসপি, অর্থাৎ যে আইএসপি থেকে আমরা ইন্টারনেট কানেকশনগুলো নেই এবং ইউজ করে থাকি। তো এই জিনিসগুলো আসলে মুখে বললে আপনারা ক্লিয়ার হতে পারবেন না। চলুন জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, এবং দেখার জন্য আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো ইন্টারনেটের ব্যাক এন্ডের ডায়াগ্রামটা আসলে অনেকটা এরকম। এটার ফার্স্ট লেয়ারে রয়েছে হচ্ছে টায়ার 1 টাইপ নেটওয়ার্ক, অর্থাৎ এই কোম্পানিগুলো পৃথিবীর এক একটা কান্ট্রিকে ইন্টারনালি অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কানেক্টেড করেছে। তো এরপরে সেকেন্ড লেয়ারে রয়েছে টায়ার 2 টাইপ নেটওয়ার্ক, অর্থাৎ টায়ার 1 টাইপ নেটওয়ার্কগুলো একটা দেশকে যখন আরেকটা দেশের সাথে কানেক্ট করেছে, তখন কানেক্টের যে ল্যান্ডিং স্টেশন, সেই পয়েন্টের সাথে একটা দেশকে ইন্টারনালি কানেক্ট করেছে হচ্ছে টায়ার 2 টাইপ নেটওয়ার্কের কোম্পানিগুলো।
অর্থাৎ টায়ার 2 টাইপ কোম্পানিগুলোর কাজ হচ্ছে একটা দেশের ভিতরে ইন্টারনালি অপটিক্যাল ফাইবার কেবল স্ট্যাবলিশ করার মাধ্যমে নেটওয়ার্ক স্ট্যাবলিশ করা। তো এরপরে লাস্ট স্টেজে রয়েছে হচ্ছে টায়ার 3 টাইপ নেটওয়ার্ক, অর্থাৎ আমাদের হোম আইএসপি, যে আইএসপি গুলো থেকে আমরা নিজেরা কানেক্টেড হয়ে থাকি। তো এভাবে আসলে টায়ার 1 থেকে টায়ার 2 এবং টায়ার 2 থেকে টায়ার 3 তে এসেছে। তো আমরা কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে ইন্টারনেট জিনিসটা আসলে টোটালি ফ্রি। এটার ব্যাকএন্ডের থিওরিটা হচ্ছে এরকম যে টায়ার 1 টাইপ কোম্পানিগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করে ওয়ার্ল্ড ওয়াইড একটা দেশকে আরেকটা দেশের সাথে কানেক্টেড করেছে। তো তাদের তো এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ইনভেস্ট হয়েছে এবং সেই কেবলগুলো মেনটেন্স করার জন্য তাদের একটা কস্ট রয়েছে। তো টায়ার 2 টাইপ কোম্পানিগুলো যখন টায়ার 1 টাইপ কোম্পানিগুলোর সাথে কানেক্ট হয় তখন তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে চার্জ করতে হয় তাদের এই কেবলের মেনটেনেন্সের জন্য। আর টায়ার 2 টাইপ কোম্পানিগুলো থেকে যখন আমাদের হোম আইএসপি গুলো কানেকশন নেয় তখন তারা টায়ার 2 টাইপ কানেকশনগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট পে করে পার জিবির হিসেবে। তো এই মেইন কস্টিংটা আসলে এই কেবলের মেইনটেনেন্স এবং এই কেবলটা ইনস্টলমেন্টের যে কস্টিংটা হয়েছে সেই কস্টিং। তো আমরা আসলে ইন্টারনেটের ব্যাকএন্ডে যে অপটিক্যাল ফাইবার দিয়ে পুরো ওয়ার্ল্ডটা কানেক্টেড সেই কেবলটা মেইনটেনেন্স করার কস্টিংটাই আমরা প্রোভাইড করছি। এটা আসলে ইন্টারনেটের ব্যাকএন্ডের কস্টিং এর মূল রহস্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইন্টারনেটের যে আমরা পেমেন্টটা করছি এটা আসলে কি কারণে করছি। তো এরপর আসি, আমরা যদি একটু ক্লিয়ারলি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো এইখানে অপটিক্যাল ফাইবার একটা কেবল দেখানো হয়েছে যেটা হচ্ছে সাবমেরিন কেবল। এই সাবমেরিন কেবলের মাধ্যমেই কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশকে কানেক্ট করা হয়। আপনারা জেনে থাকবেন বর্তমানে বাংলাদেশে 2টা পয়েন্টে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন রয়েছে। একটা হচ্ছে কক্সবাজার যেটা 2006 সালে এস্টাবলিশড হয়েছে, আর রিসেন্টলি যেটা ইনস্টল হয়েছে সেটা হচ্ছে কুয়াকাটাতে। তো আমাদের কক্সবাজারে যে ল্যান্ডিং স্টেশনটা রয়েছে যেটাকে বলা হয় SMW4, সেই ল্যান্ডিং স্টেশনের ক্যাপাসিটি হচ্ছে 400 জিবিপিএস নিয়ার বাই। তো ওই ল্যান্ডিং স্টেশনটাই কিন্তু বাংলাদেশে মেইনলি ইন্টারনেটের গেটওয়ে হিসেবে ইউজ হয়। তো ওখানে যে কেবলটা থাকে এই কেবলের ভিতরে দেখুন অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কেবল রয়েছে। এগুলো এক একটা কোরের ক্যাপাসিটি হচ্ছে প্রায় 100 জিবিপিএস এর উপরে। তো এই ধরনের অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কিন্তু একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রিকে সমুদ্র তলদেশ দিয়ে কানেক্ট করা হয়ে থাকে। তো T1 টাইপ কোম্পানি আসলে এই কাজগুলো করে থাকে, আমরা একটু আগেও বলেছি। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন আসলে T1 টাইপ কোম্পানিগুলোর একটা লিস্ট রয়েছে আসলে কোন কোন কোম্পানি এই কাজগুলো করে থাকে। বেশিরভাগ কোম্পানিগুলো আসলে ইউনাইটেড স্টেট, জার্মানি বা ইউরোপের কান্ট্রি। আর এখানে দেখবেন ইন্ডিয়াতেও একটা কোম্পানি রয়েছে যেটা টাটা কমিউনিকেশন লিমিটেড। তো বাংলাদেশে আসলে T1 টাইপের কোনো কোম্পানি এই মুহূর্তে অ্যাভেলেবল নেই। তো এখান থেকে আপনারা আসলে স্টাডি করে নিতে পারেন T1 টাইপ কোম্পানিগুলো সম্পর্কে। তো এরপরে আমরা একটা ওয়েবসাইটের এখানে ডিসক্রাইব করব, সেটা হচ্ছে www.submarinecablемap.com। আপনি যদি এই ওয়েবসাইটটিতে যান তাহলে আসলে দেখতে পাবেন যে T1 টাইপ কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা দেশকে যে আরেকটা দেশের সাথে কানেক্ট করেছে তারা আসলে কিভাবে কোন কোন লোকেশনে কেবল বিছিয়ে এই কানেকশনটা এস্টাবলিশ করেছে। আপনারা একদম ডিটেলসে পুরো ওয়ার্ল্ডের কানেকশনটা এখানে দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটার লিংক আমরা আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এবং দেখতে পারেন যে কোথায় কোথায় আসলে এই T1 টাইপ কোম্পানিগুলো তাদের কেবলগুলোকে ইনস্টল করেছে। তো আমরা যদি একটু জুম করি তাহলে আমরা এখানে দেখতে পাবো বাংলাদেশে 2টা ল্যান্ডিং স্টেশন রয়েছে। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এইটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ল্যান্ডিং স্টেশন অর্থাৎ কক্সবাজার। আর এই পরে যেটা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ল্যান্ডিং স্টেশন অর্থাৎ কুয়াকাটা। তার মানে আপনি ঘরে বসে যে ইন্টারনেটটা ইউজ করছেন বা আপনি যে ওয়েবসাইটে ভিজিট করেন না কেন আপনার ল্যান্ডিং স্টেশন কিন্তু এই 2টা পয়েন্ট, অর্থাৎ এই 2টা পয়েন্টের থ্রুতেই কিন্তু আপনাকে আউটার ওয়ার্ল্ডে বের হয়ে যেতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। আর T2 টাইপ কোম্পানিগুলো এই বাংলাদেশের ভিতরে ইন্টারনাল ব্যাকবোন এস্টাবলিশ করেছে, অর্থাৎ ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে 64টা ডিস্ট্রিক্টকে একটার সাথে আরেকটাকে ইন্টারকানেক্টেড করেছে। এটা হচ্ছে আপনার T2 টাইপ কোম্পানির কাজ। তো আমরা যদি আরেকটু ডিটেলসে বুঝতে চাই তাহলে দেখুন বাংলাদেশে একটা ওয়েবসাইট রয়েছে আপনারা সবাই জেনে থাকবেন, সেটা হচ্ছে বিডিআইএক্স। তো আপনি যদি এই বিডিআইএক্স এর ওয়েবসাইটে যান তাহলে আসলে দেখতে পাবেন যে প্রত্যেকটা আইএসপি এই বিডিআইএক্স এর সাথে কানেক্টেড। তো এই বিডিআইএক্স এর থ্রুতে কি পরিমাণ ডাটা তারা পাস করে এই সাইটটার মাধ্যমে আপনারা গ্রাফ আকারে সেটা দেখতে পাবেন। এই ওয়েবসাইটটার লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এই ওয়েবসাইটটার লিঙ্কে গিয়ে আপনারা চাইলে যে কোনো আইএসপির বিডিএক্স এর থ্রুতে প্রত্যেকদিন কি পরিমাণ ডাটা যাচ্ছে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি দেখে আসতে পারেন। যেমন দেখুন উদাহরণ হিসেবে আমি একটা দেখাচ্ছি, এখানে এক্সেসটেলের একটা গ্রাফ রয়েছে। আপনি যদি এই গ্রাফটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আজকে এই মুহূর্তে লাস্ট 5 মিনিট এভারেজে কি পরিমাণ ডাটা এক্সেসটেলের ভিতর দিয়ে বিডিএক্স এর থ্রুতে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা আইএসপির ইনফরমেশন এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখন আমাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা কিন্তু সবাই ইন্টারনেট ইউজ করার সময় আমাদের মধ্যে কম বেশি একটা কমপ্লেন থাকে যে আমরা স্লো স্পিড পাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে যখন ভিজিট করছি তখন খুবই স্মুথলি চলে আসছে, বাট অ্যাট দ্য সেম টাইম সেম কানেকশন ইউজ করে আমরা যখন অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করছি তখন সেই সাইটটা কেন স্লোলি আসছে, এটা রহস্যটা আসলে কি? যেহেতু আমি সেম টাকা দিয়ে সেম পরিমাণ ব্যান্ডউইথ নিচ্ছি, একই কোম্পানির ইন্টারনেট ইউজ করে আমি কেন ডিফারেন্ট ধরনের পারফরমেন্স পাচ্ছি, কেন আমি স্লো স্পিড ফেস করছি? তো এটার মূল কারণটা হচ্ছে
আপনি যে ওয়েবসাইটটিতে ভিজিট করছেন সেই ওয়েবসাইটটা যদি বাংলাদেশের ভিতরে হোস্ট করা থাকে, তাহলে আপনি একটু খেয়াল করে দেখুন। আপনি ধরেন ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে ব্রাউজ করতে চাচ্ছেন, তো ইউটিউবের বা ফেসবুকের সার্ভারটা কিন্তু বাংলাদেশের ভিতরে নেই। সেই সার্ভারটা হয়তো বা ইউনাইটেড স্টেটে অথবা অস্ট্রেলিয়ায় বা ইউরোপের অন্য কোনো একটা কান্ট্রিতে হোস্ট করা রয়েছে। তো আপনি যখন ইউটিউবে অ্যাক্সেস করতে চাবেন, আপনার কিন্তু অ্যাট ফার্স্ট আপনার ডাটাটা এই ল্যান্ডিং স্টেশনের মধ্যে দিয়ে অন্য কোনো দেশ হয়ে সেই সার্ভার পর্যন্ত যাবে। কিন্তু আপনার ওয়েবসাইটটা যদি আপনার দেশের ভিতরে হোস্ট করা থাকে, তাহলে যেটা হবে, আপনার এই মেইন ব্যাকবোন যে সাবমেরিন কেবল, এই কেবলটা কিন্তু তাকে আর ঘুরতে হচ্ছে না। সে দেশের ভিতরে T2 টাইপ কোম্পানিগুলো যে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ব্যাকবোন স্ট্যাবলিশ করেছে, সেইটার মধ্যেই কিন্তু সে সেই সার্ভারটাকে রিচ করতে পারছে। অর্থাৎ আপনি অনেক ফাস্ট এবং অনেক কুইক টাইমের মধ্যে সেই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হব। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমরা এখানে 3টা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। একটা হচ্ছে bdix.net, যেটা বাংলাদেশের ইন্টারনাল ওয়েবসাইট, আর এরপর রয়েছে www.bangladesh.gov.bd, আর এরপর একটা ওয়েবসাইট রয়েছে যেটা আমরা সবাই চিনি, youtube.com। তো আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যখন bdix.net এই সাইটটাতে অ্যাক্সেস করার ট্রাই করছি, আমার ব্রাউজারের একদম ওপরের সাইডে খেয়াল করে দেখবেন এখানে পেজ লোড টাইম একটা অ্যাডন্স রয়েছে। এখানে শো করছে যে এই আমার ওয়েবসাইটটা ওপেন হওয়ার জন্য কত সেকেন্ড সময় লেগেছে। তো এখানে দেখাচ্ছে 0.20 সেকেন্ড সময় লেগেছে। তো আমরা এই সেম ইন্টারনেট কানেকশনটি ইউজ করে যদি bangladesh.gov.bd এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার ট্রাই করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে 1 সেকেন্ডের বেশি সময় লেগেছে, 1.31। আর সেম ইন্টারনেট কানেকশন ইউজ করে আমরা যদি ইউটিউবকে ব্রাউজ করার ট্রাই করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখুন, 2.53। অর্থাৎ BDIX ওয়েবসাইটটি ইউজ করতে আপনার সময় লেগেছে মাত্র 20 মিলি সেকেন্ড। bangladesh.gov.bd এই ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে আমাদের সময় লেগেছে 1.31 সেকেন্ড, এবং এট দ্য সেম টাইম ইউটিউবকে অ্যাক্সেস করার জন্য আমাদের সময় লেগেছে 2.53। তো এইটার মেইন রিজনটা কি, এটার ব্যাকএন্ডের রহস্যটা কি, যে আমরা সেম ইন্টারনেট কানেকশন ইউজ করছি বাট এক একটা সাইট এক একটা টাইম ডিলে করে আমাদের কাছে আসছে। তো এটা ক্লিয়ার হওয়ার জন্য আপনি যদি সিম্পলি আপনার কম্পিউটার থেকে আপনার কমান্ড প্রম্পটটি ওপেন করেন, ট্রেসার্ট লিখে আপনার সাইটটিকে লেখেন, তাহলে দেখবেন আপনার সাইটটি ট্রেস হওয়া শুরু করবে। উদাহরণস্বরূপ আমি এখানে 3টা সাইটকে ট্রেস করেছি, একটু খেয়াল করে দেখুন। অ্যাট ফার্স্ট আমরা ট্রেস করেছি www.youtube.com। দেখুন এখানে ইউটিউবটাকে রিচ করতে আমাদের টোটাল 24টা হপ পার করতে হয়েছে। আর এরপর আমরা যখন bdix.net এই সাইটটাকে ট্রেস করেছি, তখন দেখুন মাত্র 7টা হপ পার করেই কিন্তু আমার সাইটটা রিচ হয়ে গিয়েছে। এবং এট দ্য সেম টাইম bangladesh.gov.bd সাইটটা রিচ করতে কিন্তু আমার 16টা হপ লেগেছে। তো এই জিনিসটা আমি আরো যদি ক্লিয়ার করে আপনাদের বোঝাতে চাই, আমার কাছে একটা সফটওয়্যার রয়েছে, ভার্চুয়াল রাউট, আমি এটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। এখানে bdix.net এই সাইটটাকে আমি যখন আমার ঘরে বসে আমি এখান থেকে অ্যাক্সেস করার জন্য ট্রাই করছি, তখন টোটাল 7টা হপ পার হতে হচ্ছে। অ্যাট ফার্স্ট যে আইপিটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার পিসির আইপি, আমার কম্পিউটার যে আইপিটা পেয়েছে। এরপরে যে আইপিটা দেখাচ্ছে 192.168.0.1, এটা হচ্ছে আমার ওয়াইফাই রাউটারের আইপি। তো এইভাবে একটা একটা করে আইপি পার হতে হতে নির্দিষ্ট সময় পর আমার যে সার্ভারটাকে আমি অ্যাক্সেস করার ট্রাই করছি, সেই সার্ভারটাকে সে রিচ করছে। তো এখানে যেহেতু 7টা হপ পার হচ্ছে এবং কোনো হপে দেখুন কোনো লস নেই, একদম গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, এই কারণে আমি কুইকেস্ট টাইমের মধ্যে আমার ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে পারছি। এবং সেম টাইমে আমি যদি bangladesh.gov.bd কে লক্ষ্য করি, তাহলে দেখুন এখানে 16টা হপ পার করতে হচ্ছে। এবং এখানে অ্যাট ফার্স্ট আপনি যখন অ্যাক্সেস করার ট্রাই করছেন, ফার্স্টে আপনার ইন্টারনেটটা বাংলাদেশ থেকে যাচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে যাচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে আবার ব্যাক করছে বাংলাদেশে। আপনি ঘরে বসে ট্রাই করে থাকলেও আপনার ওই ওয়েব সার্ভারটিতে অ্যাক্সেস পাওয়ার জন্য কিন্তু আপনার আইপিটাকে বাংলাদেশ হয়ে এবং ইন্ডিয়া দেন সিঙ্গাপুর দেন আবার বাংলাদেশে ব্যাক করতে হয়েছে। তো সেই জন্য আপনার টাইমটা একটু বেশি লেগেছে। এবং এই একই থিওরিকে ফলো করে আমরা যদি ইউটিউবকে খেয়াল করি, তাহলে দেখুন এখান থেকে ইউটিউবকে রিচ করার জন্য কিন্তু অনেক বেশি দূরত্ব তাকে পার করতে হয়েছে। দেখুন এখানে প্রায় 24টা হপ পার করতে হয়েছে, যে কারণে আপনার আইপিটাকে বেশি সময় লেগেছে এবং বেশি দেশ ঘুরে আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাতে হয়েছে। তো এটাই হচ্ছে মেইন থিওরি, যে আপনি আসলে যে লোকেশন থেকে যে সার্ভারকে ট্রাই করছেন, সেই সার্ভারটা যদি আপনার দেশের ভিতরে হয়, তাহলে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে সময়টা কম লাগবে, আর দেশের থেকে আপনার সেই সার্ভারের ডেস্টিনেশন যত দূরে হবে আপনার টাইমটা আসলে তত বেশি লাগবে। তো আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছেন যে বিডিএক্স থেকে কেন আমরা খুব বেশি স্পিড পাই, এবং অ্যাট দ্য সেম টাইম ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটে গেলে আমরা কম্পারেটিভলি কেন স্লো স্পিড পাই, আর আমাদের আসলে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থেকে আরেকটা ওয়েব সার্ভার পর্যন্ত যেতে কত সময় লাগে এবং কিভাবে লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের ইন্টারনেট সম্পর্কে ডিসকাশন। আশা করি ইন্টারনেট সম্পর্কে অনেক অজানা তথ্য আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ তাদেরও জানার দরকার আছে যে ইন্টারনেট আসলে ব্যাকএন্ডে কিভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং কিভাবে এই জিনিসটা কাজ করে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।